ওয়েলকাম টু পান্ডে কোচিং সেন্টার। পান্ডে কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের জন্য আজকে আমি প্র্যাকটিস সেট ক্লাস 2 যে টপ 20 সিরিজ তোমাদের শুরু করেছি, তার আজকে ক্লাস 2 রয়েছে তোমাদের জন্য। যারা ক্লাস 1 দেখোনি ডেফিনেটলি দেখে নেবে, কারণ ওখানেও খুব ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে এবং আজকেও খুব ভালো ভালো অঙ্ক নিয়ে এসেছি। তোমরা এই সেটটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করবে, কারণ এগুলো পরীক্ষা টপ 20 সিরিজ কেন আমি নাম দিয়েছি, কারণ প্রত্যেকটা অঙ্ক পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট হবে। ওকে, তো এই সেটগুলো আমি করবো যে আপকামিং যে তোমাদের যে পরীক্ষা রয়েছে তার উপর বেস করে। যেমন কি রেলের পরীক্ষা রয়েছে, একটা এনটিপিসি গ্রাজুয়েট নন গ্রাজুয়েট দুটোই রয়েছে, ডাব্লিউপি কেপি, তারপর তোমার এসএসসি জিডি এই টাইপের পরীক্ষা সামনে রয়েছে এবং তার উপর বেস করে যে কোশ্চেনগুলো পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেইভাবেই তোমাদের সামনে প্রশ্নগুলো আনা হচ্ছে। ওকে, তো আরেকটা কথা দেখো, এখন টাইম ওয়েস্ট করবে না, কারণ সামনে তোমাদের পরীক্ষা রয়েছে, এই সময়টা খুবই ভাইটাল সময়। তো এই সময় যদি তোমরা সময়টাকে কাজে লাগাও তাহলে কিন্তু ডেফিনেটলি সাকসেস পাবে, এবং সময়কে মূল্য দাও এবং সেইভাবেই তোমরা পড়াশোনা করো, পজিটিভ চিন্তা রাখো, ডেফিনেটলি সাকসেস পাবে। ওকে, তো এর সঙ্গে আমি আরেকটা কথা বলবো যে আমাদের যে কোচিং সেন্টারের জন্য যদি মনে হয় যে ডাইরেক্ট কেউ অফলাইন বা অনলাইন কোচিং আমাদের কাছ থেকে নিতে চাও, যদি আমাদের সঙ্গে কানেক্টেড হতে চাও, তাহলে আমরা কিন্তু তাহলে এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ওকে, এটা আমাদের অফিসিয়াল নাম্বার 7718178338, বা স্ক্রিনেও নাম্বারটা দেওয়া রয়েছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। আমাদের এখানে যে দেখো আবাসিক ফেসিলিটি রয়েছে, যে থাকা খাওয়ার ব্যবস্থা সব রয়েছে এখানে। ওকে, তো আর কথা আমি বাড়াবো না, যেখান থেকে আর লোকেশন অশোকনগরে, তোমরা এখান থেকে যদি প্রয়োজন হয় কল করে তোমরা জেনে নেবে। চলো তাহলে আজকের ফার্স্ট অঙ্কটা আমরা শুরু করি। তাহলে ফার্স্ট অঙ্কে কি বলছে দেখো, ফার্স্ট অঙ্কে বলছে দেখো যে একজন ক্রিকেটারের প্রথম 10 ইনিংসে রানের গড় কত, 21.5 হলে, তাহলে টোটাল দেখো একজন ক্রিকেটার প্রথমে যে 10টা ইনিংস খেললো এবং সেই 10 ইনিংসে রান কত, গড়ে 21.5 করে করেছে। ওকে, এরপরে কি বলছে পরবর্তী ইনিংসে কত রান করলে, এই পরবর্তী ইনিংসে রান দেখো চেয়েছে। ওই ক্রিকেটারের রানের গড় 24 হবে, মানে এই যে টোটাল এরপরে 11টা ইনিংস খেলবে, তাহলে আমাদের 11তমটা উত্তর চেয়েছে। বাট এই যে পরের ইনিংসে দেখো যখনই বেশি রান করলো তখন গড় আগের থেকে বেড়ে কত হয়ে গেল, 24 হয়ে গেল। ঠিক আছে, তাহলে যেহেতু 11তম ইনিংসে বেশি রান করেছে এই জন্যই আগের থেকে গড় বেড়েছে। তাহলে আগের থেকে গড় কতটুকু বেড়েছে দেখো, এখান থেকে যদি আমরা ডিফারেন্স করি তাহলে 2 পয়েন্ট কত পাচ্ছি, 5 পাচ্ছি। কটা ইনিংসকে বাড়িয়েছে, 10টা ইনিংসকে বাড়িয়েছে, তাহলে মোট কত বাড়ালো, 25 বাড়ালো। ওকে, মোট কত, 25 বাড়িয়েছে। তাহলে দেখো এই যে 11তম ইনিংস তার নিজের গড়টা তো রাখবে, এই যে নিজের গড় এখান থেকে যে 24 রয়েছে, নিজের গড় তো এখান থেকে আগে রাখবে, তারপরে তো অন্যদেরকে বাড়াবে। ওকে, কালিটা চেঞ্জ করি। দেখো এই যে 11তম ইনিংসের যে নিজের গড় রাখলো, তারপরে বাকিদেরকে বাড়িয়েছে, তাহলে 11তম ইনিংসের মোট রান কত হচ্ছে, 24 যোগ কত, 25। ওকে, যোগ করে দাও, 5 আর 4 9, দেখো 49। তাহলে 11তম ইনিংসে কত রান করেছে, 49 রান করেছে। অপশন বি হচ্ছে দেখো সঠিক উত্তর, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা দেখো প্রায় পরীক্ষায় আসে। তাহলে আমরা এখান থেকে এক্স না ধরে করে আমরা কি করলাম, যে যেটার রান আমরা বের করব সেই রানটা সেই ইনিংসের, সেই ইনিংস থাকা অবস্থায় গড় কত হচ্ছে 24, মানে আলটিমেট গড় কত হচ্ছে 24। তাহলে এর সঙ্গে আমরা কি করব, এর সঙ্গে যতটুকু বাড়িয়েছে বাকি 10টাকে সেটা যোগ করলে আমরা কি পেয়ে যাব, এই 11তম ইনিংসে রান পেয়ে যাবো, যেটা আমরা পেয়েছি কত, অপশন বি 49 পেয়েছি। ওকে, চলো পরে কোশ্চেন দেখি আমরা। পরে কি বলছে দেখো, 50টি বলের ওজনের গড় কত, 5 গ্রাম। যদি বলগুলির সঙ্গে ব্যাগের ওজন যুক্ত করা হয় তাহলে গড় ওজন 0.05 গ্রাম বৃদ্ধি পায়। তাহলে ব্যাগের ওজন কত, খুব ভালো অঙ্ক। দেখো অনেক সময় আমরা এগুলো এক্স ধরে করি, এগুলো এক্স ধরে করতে যাবো না, কারণ এক্স ধরে করতে গেলে সময় বেশি লাগবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব, ব্যাগের ওজন বের করব। দেখো যখন এই যে 50টি বল ছিল, 50টি বলের গড় ওজন কত করেছিল, 5 গ্রাম করেছিল, এর সঙ্গে যুক্ত হলো 50 প্লাস 1, মানে ব্যাগ যুক্ত হলো। ওকে, তখন গড় কত হচ্ছে, 0.5 বৃদ্ধি পাওয়া, মানে বর্তমান গড় কত হচ্ছে, 5.05 হচ্ছে। দেখো এটা হচ্ছে বর্তমান গড়। ওকে, বর্তমান গড় মানে ব্যাগ যুক্ত হওয়ার পরে গড়। তাহলে গড় কত করে বেড়েছে, 0.05 করে। তাহলে কটা বলের গড় বাড়িয়েছে দেখো, 50টি বলের গড় বাড়িয়েছে, তাহলে মোট কত বাড়িয়েছে, মোট বাড়িয়েছে কত দেখো, ওই ব্যাগের ওজন থেকেই বেড়েছে। তাহলে কত বাড়িয়েছে, 50 ইন্টু 0.05, তাহলে এখানে দেখো 5 5 25, 250 পয়েন্ট বসিয়ে দাও, মানে কত, 2.5। 2.5 কি হচ্ছে এখানে, গ্রাম হচ্ছে। দেখো এত গ্রাম বাড়িয়েছে। ওকে, তাহলে এবার দেখো এখান থেকে খুব সিম্পল ব্যাপার, যারটা আমরা বের করবো, যে ব্যাগেরটা আমরা বের করছি, তাহলে ব্যাগ থাকা অবস্থায় বর্তমানে গড় কত রয়েছে, 5.50, তার সঙ্গে যতটুকু বাকিদেরকে বাড়িয়েছে এই দুটো অ্যাড করে দাও। তাহলে অ্যাড করলে আমরা কত পাচ্ছি দেখো, 7 পয়েন্ট, প্লাস করলে 7 পয়েন্ট
5 পাচ্ছি। ওকে, 7 পয়েন্ট কত 5 পাচ্ছি, কারণ এখানে দেখো 5.05 যোগ কত 2.50, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে দেখো অপশন ডি পাচ্ছি সঠিক উত্তর। তাহলে এখানে একদম সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ভেরি সিম্পল অঙ্ক, এই কনসেপ্টে যদি তুমি করো তাহলে কিন্তু কয়েক সেকেন্ড সময় লাগবে, কারণ এখানে তোমার কোনো এক্স ধরা কিছু নেই, জাস্ট ইনক্রিজিং ডিক্রিজিং মেথডে আমরা এটা করে নিচ্ছি। ওকে, চলো পরের অঙ্কটা দেখি আমরা 3 দাগে বলছে দেখো একটি দ্রব্য 144 টাকায় বিক্রয় করায় এক ব্যক্তির দ্রব্যমূল্যের 1/7 ক্ষতি হয়। ভেরি ইম্পর্টেন্ট কথা, কি দ্রব্যমূল্যের 1/7 ক্ষতি হয়, যে মূল্য যা ছিল অরিজিনাল মূল্য তার 1/7 ক্ষতি হয়। তাহলে এই যে 1/7 ক্ষতি হচ্ছে এর রেসপেক্টে আমরা কি বলতে পারি, যে 1/7 রেসপেক্টে আমরা বলতে পারি দেখো সিপি কত, কস্ট প্রাইস কত 7, তাহলে এসপি কত হবে, ক্ষতি মানে 1 কমে যাবে, এসপি কত হবে 6 হবে। তাহলে এই 6 এর ভ্যালু কত হবে, দেখো এই 6 এর ভ্যালু কার সমান হবে 144 এর সমান হবে, এটা আমরা বলতে পারি আমরা। তাহলে 6 ইকুয়াল টু আমরা বলতে পারি কত 144। তাহলে আমাদের দরকার কি, আগে ক্রয় মূল্য দরকার, তাহলে 1 ইকুয়াল টু কত হবে দেখো 1 ইকুয়াল টু হবে দেখো 144 ভাগ কত 6, আমাদের দরকার কত 7 এর ভ্যালু, 7 বের করলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাবো ইন্টু 7 করে তাদের সঙ্গে, 6 দিয়ে কাটাকাটি করো 2 থাকে এখানে 2 24, 4 6 24, 4 7 28, 7 দুগুণে 14, মানে 168 পাচ্ছি। তাহলে 168 পাচ্ছি আমরা কি ক্রয় মূল্য পাচ্ছি। ওকে, এটা পাচ্ছি আমরা ক্রয় বা সিপি পাচ্ছি। এবার কি বলছে, যদি ওই দ্রব্যটি 168 টাকায় বিক্রয় করা হয় তাহলে লাভ বা ক্ষতির হার কি হবে। ভেরি সিম্পল ব্যাপার, দেখো যেহেতু আমাদের কেনা দাম 168 আগেই আমরা বের করে নিয়েছি, এবার কি করলো ওই জিনিসটা আবার 168 টাকায় বিক্রয় করে দিল, তাহলে যে টাকা কেনা দাম বা ক্রয় মূল্য যেটা, আবার সেই অ্যামাউন্টে যদি আবার বিক্রয় করি তাহলে আমার লাভ ক্ষতি কিছুই হবে না। এখান থেকে অপশন কি রয়েছে দেখো 20% ক্ষতি, না সেটা কিছুই হবে না, মানে নান অফ দিস উত্তর হবে। ওকে, মানে আলটিমেট কথা উত্তর কি হবে, লাভ বা ক্ষতি কিছুই হবে না, কিছুই হবে না, ঠিক আছে, কিছুই হবে না, এটা হচ্ছে অ্যাকচুয়াল উত্তর হবে, যেখানে আমরা এখানে অপশন অনুযায়ী কি করব নান অফ দিস করব। ওকে, চলো 4 দাগ দেখি আমরা। 4 দাগে বলছে একটি শার্ট এবং প্যান্টের ধার্য মূল্যের অনুপাত 1:2, মানে ধার্য মূল্যের অনুপাত কত 1:2 বলে দেওয়া আছে ধার্য মূল্য। ওকে, তারপরে কি বলে দেওয়া আছে, দোকানদার শার্টের উপর 40% ছাড় দেয়, শার্টের উপরে কি করে 40% ছাড় দেয়, এবং যদি মোটের উপর 30% ছাড় দেওয়া হয়, মানে টোটালের উপর কত শার্ট আর প্যান্ট মিলে 30% ছাড় দিয়েছে। ওকে, তাহলে প্যান্টের উপর শতকরা কত ছাড় দিয়েছিল, দেখো যেহেতু এখানে পার্সেন্টেজে উত্তর চেয়েছে, দ্যাট মিনস আমরা এই 1:2 কে আমরা 100 আর 200 ধরে নিই, আমরা 100 আর 200 এই 0 এর সঙ্গে অ্যাড করে নিলাম আমরা। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে কি রয়েছে, প্রথমে দেখো শার্ট রয়েছে, এখানে শার্ট, তারপরে কি প্যান্ট। ওকে, প্যান্ট। এবার দেখো এই যে শার্টের উপর কত পার্সেন্ট 40% ছাড় দিলে, তাহলে 100 টাকার জিনিসে যদি 40% ছাড় দেয় তাহলে কত টাকায় বিক্রয় হবে, বিক্রয় হচ্ছে দেখো এখানে 60। ওকে, 60 বিক্রয় হচ্ছে। তাহলে এখানে দেখো না, আলটিমেট কথা হচ্ছে আমাদের 100 টাকার জিনিস কত 60 টাকায় বিক্রয় হচ্ছে। তাহলে এখানে দেখো মোটের, এখানে দেখো আরেকটা জিনিস দেখো আমাদের ছাড় চেয়েছে, তো এখানে এই জন্য ছাড়ের ভ্যালুটা বের করলেই বেশি ভালো হবে, মানে এখান থেকে আমরা বলতে পারি 40 ছাড় পেয়েছে। ওকে, তাহলে টোটাল ভ্যালু কত, টোটাল ভ্যালু দেখো 300, তাহলে 300 রেসপেক্ট দেখো মোটের উপর ছাড় বলে দিয়েছে কত, এই মোটের উপর ছাড় দিয়েছে দেখো 30%, যে দুটো মিলে যদি মোটের উপর ছাড় কত 30%, তাহলে 300-তে যদি 30% ছাড় হয় তাহলে এই 30%-এর ভ্যালু কত হবে 90 টাকা হবে, 90 ছাড় পাচ্ছে মোটের উপর। কিন্তু আমরা দেখো শুধুমাত্র প্যান্টে পেয়েছি কত 40 টাকা ছাড়, দুটো প্যান্ট শার্টে পেয়েছি 40 টাকা ছাড়, আর প্যান্ট আর শার্ট মিলে কত 90 টাকা ছাড় পেয়েছি। তাহলে এখান থেকে খুব সহজে বলতে পারছি যে প্যান্টের রেসপেক্টে তাহলে কত, এটার থেকে এটা আমরা বিয়োগ করব, 90 মাইনাস 40 ইকুয়াল টু কত 50 ছাড় পেয়েছি। কিন্তু এই 50 ছাড় পেলাম আমরা কত 200 অ্যামাউন্টের রেসপেক্টে পেলাম, আমাদেরকে বের করতে বলছে কি শতকরা কত ছাড় হবে, শতকরা ছাড় মানে 100 রেসপেক্টে কত, তাহলে এটার অর্ধেক হবে মানে কত 25% ছাড় হবে। ওকে, কারণ 200-তে ছাড় কত, 200-তে ছাড় হচ্ছে 50 টাকা, 200-তে ছাড় কত 50 টাকা, তাহলে 100-তে কত হবে, 100-তে হবে 25%, মানে শতকরা বের করতে বলছে সেজন্য। তাহলে উত্তর কি হচ্ছে এখান থেকে দেখো অপশন সি হচ্ছে 25%। ওকে, আমি আরেকবার বলছি, দেখো ধার্য মূল্যের যে রেশিও 1:2 দেওয়া আছে তার রেসপেক্টে যেহেতু পার্সেন্টেজ আমাদের উত্তর বের করতে বলছে, এই জন্য আমরা কি করলাম 100 200 ধরে নিলাম। তাহলে এখানে যেহেতু উত্তরটা ছাড়ের ভ্যালুই চেয়েছে এই জন্য আমরা
ছাড় হিসাবেই রাখছি, ওকে, মানে বিক্রয় মূল্যে যাচ্ছি না আমরা। তাহলে 100-তে কত 40% ছাড়, মানে 100-তে 40 টাকা ছাড়। এবার ওভারঅল এই দুটো মিলে শার্ট আর প্যান্ট মিলে মোট 300 টাকা জিনিসে 30% করে ছাড় দিলে মোট 90 টাকা ছাড় পাচ্ছি। তাহলে আমরা তো এখানে শার্টে 40 টাকা অলরেডি ছাড় পেয়ে গেছি, আর মোট মিলে হচ্ছে 90 ছাড়। তাহলে এর থেকে ডিফারেন্স করে আমরা 50 কিসের উপর ছাড় পেয়েছি? প্যান্টের উপরে ছাড় পেয়েছি, কিন্তু প্যান্টের তো শতকরা ছাড় বের করতে বলছে। তাহলে 200-তে ছাড় হলো কত টাকা? 50 টাকা। তাহলে 100-তে তার অর্ধেক ছাড় মানে কত? 25%। ওকে, চলো পরেরটা দেখি আমরা। বিশুদ্ধ দুধে 89% জল থাকে। আচ্ছা দেখো, বিশুদ্ধ দুধ, সেখানেও জল মেশানো রয়েছে, কত? 89%। তাহলে বিশুদ্ধ দুধে কি রয়েছে, যে এই দুধের নমুনাটা এরকমই থাকবে, যেখানে বিশুদ্ধ কখন হবে? যদি 89% জল থাকে। তাহলে জল কত? 89%। ওকে, টোটাল তো কত? 100। তাহলে 11% কি থাকবে? দুধ থাকবে। মানে বিশুদ্ধ দুধে আলটিমেট কথা 11% দুধ আছে। তারপরে কি বলছে? যদি কোনো এক প্রকার জল মিশ্রিত দুধের নমুনায়, মানে এবার কি করলো, যে এখানে তো জল আছেই, তার সঙ্গে আরেকটু জল মিশিয়ে জল মিশ্রিত দুধ বানিয়ে দিল। ওকে, তাহলে জল মিশ্রিত দুধের নমুনায় কত? 90% জল থাকে। কি থাকে? 90% জল থাকে। এরূপ 22 লিটার, মানে এই যে জল, এটা কি জল মিশ্রিত দুধ রয়েছে কত? 22 লিটার। তার মধ্যে কত? 90% কি থাকে? জল। মানে এখানে দেখো, এই যে 22 লিটারের মধ্যে কত? 90% জল। ঠিক আছে, 90% কি রয়েছে? জল। তাহলে 10% কি রয়েছে? 10% দুধ রয়েছে এখানে। 10% দুধ রয়েছে। তাহলে এই 22-এর মধ্যে যদি আমরা 10% বের করি, 22-এর মধ্যে যদি আমরা 10% বের করি, তাহলে আমরা কি পেয়ে যাব? দুধ পেয়ে যাব। তাহলে দুধের পরিমাণ কত? 22 ইন্টু কত? 10% মানে কত? 1/10 মানে কত? 2.2 লিটার। ওকে, 2.2 লিটার। তাহলে এখানে কত রয়েছে? দেখো, আমরা মিশিয়েছি কিন্তু জল, তাহলে এখানেও দুধ যতটুকু থাকবে, এই জায়গায়ও দুধ ততটুকুই থাকবে, কারণ দুধ দুটো ক্ষেত্রেই সমান রয়েছে। এই 22 লিটারের মধ্যে এক্সট্রা জল মিশেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 11%-এর ভ্যালু কত হচ্ছে এখানে? 2.2 হচ্ছে। তাহলে 11%-এর ভ্যালু যদি 2.2 হয়, তাহলে এখানে টোটাল মানে কত? এটা 100%। তাহলে 100%-এর ভ্যালু যদি আমরা বের করি, দেখো তাহলে এইটার পরিমাণ, মানে যে জল ছাড়া যে বিশুদ্ধ দুধ, তার পরিমাণ পেয়ে যাব। তাহলে 1%-এর ভ্যালু কত হচ্ছে? 1%-এর ভ্যালু হচ্ছে, দেখো এখানে 2.2 ভাগ কত? 11। 100%-এর ভ্যালু কত? ইন্টু 100 করে দাও সঙ্গে, 0 পয়েন্টের সঙ্গে তুলে দাও, এখানে কত হচ্ছে? 2। 2 মানে কত? 20 লিটার হচ্ছে। ওকে, 20 লিটার। তাহলে আমরা এখানে পেলাম কত? এটার ভ্যালু, এটার মান কত পেলাম? 20 পেলাম। এটা দেখো, 20 পেলাম, 20 লিটার পেলাম। ওকে, তাহলে এখানে দেখো, এটা ছিল কত? 22 লিটার। আর অ্যাকচুয়ালি কত? বিশুদ্ধ দুধে কতটুকু? তার পরিমাণ কত? 20। তাহলে কতটুকু জল মেশানো হচ্ছে? তাহলে এর ডিফারেন্স কত? ডিফারেন্স 2 লিটার। তাহলে এর ডিফারেন্স কত? 2 লিটার। তাহলে এর থেকে আমরা বলতে পারি যে ওই যে 22 লিটারের মধ্যে কতটুকু এক্সট্রা জল মেশানো হয়েছিল? সেটা 2 লিটার মেশানো হয়েছিল। অপশন দেখো সি সঠিক উত্তর রয়েছে। অপশন দেখো সি সঠিক উত্তর। ওকে, তাহলে এই টাইপের প্রশ্ন শুধুমাত্র তোমাকে দেখো, যে এখানে যে এই 22 লিটার বলবে এরকম তা নয়। তোমরা যে জল মিশ্রিত যে পরিমাণটা থাকবে, সেখান থেকে যেহেতু দুধ দুটো ক্ষেত্রেই সেম থাকছে, এজন্য দুধের পরিমাণ বের করে নেবে। সেটা মানে এখানের পার্সেন্টেজ ইকুয়াল টু সেই দুধের পরিমাণ। 100% বের করলে এই পরিমাণটা পেয়ে যাবো, দুটো ডিফারেন্স করলে এক্সট্রা জলের ভ্যালুটা পেয়ে যাবো আমরা। ওকে, চলো পরেরটা দেখবো। 6 কি বলছে? 9 জন ব্যক্তির মধ্যে 8 জন ব্যক্তির প্রত্যেকে তাদের খাবারের জন্য 30 টাকা করে ব্যয় করে। যে 9 জন ব্যক্তির মধ্যে 8 জন ব্যক্তি প্রত্যেকে তাদের খাবারের জন্য 30 টাকা ব্যয় করে। ওকে, মানে টোটাল 9 জন রয়েছে। দেখো, এই 9 জনের মধ্যে 8 জন প্রত্যেকে কি করে? 30 টাকা করে ব্যয় করে। প্রত্যেকে 30 টাকা করে ব্যয় করে। তাহলে নবমতম যে ব্যক্তি কি বলছে? 9 ব্যক্তি তাদের গড় খরচ থেকে, মানে নবমতম যে ব্যক্তি তাদের গড় খরচের থেকে 20 টাকা বেশি খরচ করে। মানে এখানে দেখো, এই 9 জন মিলে টোটাল যা খরচ হয়, যে গড় খরচ হয়, তার থেকে এক্সট্রা 20 টাকা কি করে? এই নবমতম ব্যক্তি খরচ করে। তাহলে এই যে এক্সট্রা 20 টাকা কাদের জন্য খরচ করেছে? বাকি 8 জনের জন্য খরচ করেছে। তাহলে 8 জনকে গড়ে কত করে দিয়েছে? তাহলে 20 ভাগ 8 করলে আমরা পেয়ে যাব। তাহলে 20 ভাগ 8 করলে 8 দুগুণী 16, 2.5 পাচ্ছি। এই 2.5 টাকা গড়ে বাকি 8 জনকে, 8 জনের জন্য, বাকি 8 জনের জন্য খরচ করেছে নবম বা 9th ব্যক্তি। ওকে, নবমতম ব্যক্তি। তাহলে
এই যে 9 জন মিলে গড় কত হচ্ছে, তাহলে দেখো 9 জন মিলে গড় হচ্ছে 8, তাহলে 30 টাকা তো 8 জনে খরচ করেছিল, তাহলে 9 জন মিলে টোটাল 9 জনের গড়, 9 জনের গড় কত হচ্ছে, তাহলে গড় খরচ 30 প্লাস এখানে কত বাড়ছে দেখো, এখানে 2.5, এই দুটো যোগ করে দেবো আমরা, তাহলে কত পাচ্ছি আমরা 32 পয়েন্ট কত 5। ওকে, 32 পয়েন্ট কত 5। তাহলে উত্তরটা কি চেয়েছে, তাহলে বলছে তারা তাহলে তাদের খাবারের জন্য মোট কত টাকা ব্যয় করে, তাহলে মোট ব্যয় করছে দেখো 9 জন রয়েছে, তাহলে ইন্টু 9 করে দাও, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে, গড়ে যদি 32.5 9 জনে করে করছে, তাহলে 5 9 কত 45 এর 5, 9 দুগুনি কত 18 আর 4 কত 22, হাতে 2, 3 9 27, 29। ওকে, পয়েন্ট বসিয়ে দাও, তাহলে কত 292 পয়েন্ট কত হচ্ছে 5 কোথায় রয়েছে, বা 50 একই ব্যাপার, অপশন দেখো বি তে রয়েছে, তাহলে অপশন বি হচ্ছে দেখো সঠিক উত্তর হচ্ছে। ওকে, তাহলে ভেরি ইম্পর্টেন্ট, এখানে অনেকেই ভুল করে, এই 9 জনের গড় অনেকে 30 ধরে নেয়, 9 জনের গড় যদি 30 ধরে নাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এখানে 8 জনের প্রত্যেকেই 30 টাকা করে খরচ করে, তাহলে নবমতম ব্যক্তি এক্সট্রা খরচ করে 20 টাকা কত ওই 8 জনের জন্য। ওকে, তাহলে গড়ে যে নিজেরটা আগে রাখবে, নিজের যতটুকু খরচ হয় সেটা তো রাখবে, বাকি 20 টাকা দিয়ে অন্যদেরকে বাড়িয়েছিল, মানে গড়ের সমান তাহলে করে দিয়েছে, তাহলে সেই বর্তমান গড় ওই 9 জন সহ কত হচ্ছে 32.5। এবার 9 জন 9 দ্বিগুণ করলে আমরা টোটাল খরচ পেয়ে যাব। ওকে, চলো পরেরটা দেখো। বেশি সংখ্যক দর্শককে আকৃষ্ট করার জন্য প্রদর্শনী কর্তৃপক্ষ মাথাপিছু প্রবেশ মূল্য 25 পয়সায় শতকরা 20 ভাগ কমিয়ে দেয়, মানে 20% কমিয়ে দেয়। এর ফলে কর্তৃপক্ষের টিকিট বিক্রি বাবদ দৈনিক আয় 28% কি হলো বৃদ্ধি পায়, তাই 20 ভাগ হচ্ছে কি করছে দাম কমিয়ে দিচ্ছে। তার জন্য ভেরি সিম্পল, যে কোনো ক্রিকেট ম্যাচ বলো যাই বলো না কেন, যদি ক্রিকেটের যদি আমারও মনে হবে যে দাম এখন কম রয়েছে, চলো খেলা দেখে আসি, অনেক সময় আমরা বেশি অ্যামাউন্টের জন্য খেলা দেখতে যাই না, তাহলে এখানে কি হচ্ছে যে টিকিটের দাম কমিয়ে দিয়েছে, কিন্তু যখন টিকিটের দাম কমালো তখন তো কি দর্শক বেড়ে গেল, তার জন্য কি হবে যে বেশি সেল হচ্ছে, তার জন্য আয় এক্সট্রা বেড়ে গেল। তাহলে আমরা এখান থেকে যে দর্শক কর্তৃপক্ষের যে একটা যে কস্ট প্রাইস টোটাল, মানে তারা সেই প্রদর্শনী আয়োজন করার জন্য আমরা ধরে নিলাম যে 100 টাকা কি করলো ইনভেস্ট করলো। ওকে, 100 টাকা ইনভেস্ট করলো, তাহলে আলটিমেট লাভ কত হয়েছে দেখো, তাহলে আলটিমেট লাভ হয়েছে দেখো, আলটিমেট লাভ হয়েছে এখানে কত 20 ভাগ, দাম কমিয়ে দেয় 20 ভাগ, তাহলে আলটিমেট লাভ হয়েছে কত 28%। তাহলে এই যে অ্যামাউন্ট ইনভেস্ট করেছিল তার রেসপেক্টে কত 28% লাভ হয়ে যাওয়া, মানে কত 128 টাকা, 128 টাকা। ওকে, 128 টাকা। কিন্তু দেখো প্রথমেই দাম কত কমিয়ে দিয়েছিল 20 ভাগ কমিয়ে দিয়েছিল, মানে কত 80 টাকা করে দিয়েছিল, মানে তার লসে 80 টাকা ছিল, কিন্তু তা সত্ত্বেও তার কিন্তু লাভ হচ্ছে কত টাকা 28%, মানে 128 টাকা। তাহলে এই যে লাভটা এই 80 থেকে এখানে পৌঁছাতে হচ্ছে, তাহলে দর্শক এটাকে টেনে দিচ্ছে, তাহলে 80 থেকে 128 পর্যন্ত ডিফারেন্স কত 48, তাহলে এই 48 টাকা কিসের রেসপেক্টে বাড়াতে হচ্ছে 80 রেসপেক্টে, ইন্টু কত 80 শতকরা মানে কত ইন্টু 100%। ওকে, কারণ আমাদের শতকরা বের করতে বলছে, দেখো আমরা যদি এই 25 পয়সা নিয়ে ভাবি তাহলে কিন্তু আমাদের সময় বেশি লাগবে, এই জন্য 25 পয়সা, কারণ উত্তরটা তো পার্সেন্টেজ দিয়েছে এই জন্য ওটাকে আমরা ভাববো না। ওকে, তাহলে কাটাকাটি করো এখান থেকে, যদি তুমি 20 দিয়ে কাটো এটা 5 হয়, এটা কত হয় 4, 4 দিয়ে কাটো 4 12 48, তাহলে 5 12 কত হয় 60%, 60% দর্শকের সংখ্যা বেড়ে গেছিল, তাহলে অপশন কি হবে অপশন ডি হবে দেখো সঠিক উত্তর, 60% দর্শকের সংখ্যা বেড়েছে। ওকে, খুব ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। চলো পরেরটা দেখো, বলছে 8 দাগে বলছে 6 এর গুণিতক 9 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত, 6 এর গুণিতক মানে কি 6 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে দেখো রেঞ্জ কি বলে দিয়েছে 9 থেকে কত 9 থেকে 100 পর্যন্ত, মানে তাহলে 9 এর থেকে বেশি হবে আর 100 এর মধ্যে হবে। ওকে, তাহলে 9 এর পরে 6 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা রয়েছে, দেখো 9 এর পরে 6 দ্বারা বিভাজ্য আমরা গড় মানে কি জানি, গড় মানে আমরা জানি যে a প্লাস l/2। ওকে, এ মানে কি এ হচ্ছে প্রথম পদ, এ প্রথম পদ, এল কি এল হচ্ছে কি শেষ পদ। ওকে, এল কি শেষ পদ, তাহলে এখান থেকে দেখো এ মানে দেখো তাহলে এ পাচ্ছি আমরা কত 12, কারণ 9 এর পরে ঠিক তার পরের সংখ্যা যাকে আমরা 12 দিয়ে ভাগ করতে পারি 6 দিয়ে ভাগ করতে পারবো সেটা কত হবে 12 হবে। এল এল মানে কত দেখো এখান থেকে যদি আমরা নামতা পড়লে বুঝতে পারছি, কিন্তু বড় সংখ্যাও থাকতে পারে এজন্য ভাগ করে নেবে তোমরা। মূল প্রসেস কি 6 এর গুণিতক 6 দিয়ে ভাগ করবো আমরা, কত 6 ষোলো 96, তাই তো, তাহলে 4 অবশিষ্ট থাকে, এটাকে আমরা আউট করে দিলাম, তাহলে এটা আউট করলে কত পাচ্ছি আমরা এল এর ভ্যালু কত 96 পাচ্ছি, মানে 100-র মধ্যে লাস্ট যে সংখ্যা সেই সংখ্যা 6 দ্বারা বিভাজ্য সেটা কত 96, তাহলে আমাদের গড় মানে কত a প্লাস l/2, তাহলে 12
যোগ এল মানে 96 বাই কত 2। তাহলে এখানে দেখো 6 2 8 মানে 108 বাই 2 মানে কত 54 হচ্ছে। দেখো তাহলে 54 কি হচ্ছে, গড় হচ্ছে কত, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে গড় সবসময় তোমরা a প্লাস এল বাই 2 তে যদি করো তাহলে এক্সট্রা করে আর অতিরিক্ত অনেক সূত্র মুখস্থ করতে হয় না। ওকে, তাহলে এইভাবেই তোমরা করবে। চলো পরেরটা দেখো। 9 কি বলছে, একটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে 80% দুধ আছে। আচ্ছা, একটি পাত্রে কি রয়েছে, দেখো দুধ আর জল রয়েছে, দুধ আর কি জল। এখানে 18% দুধ আছে, দুধ কত আছে, 18% আছে। বেশ ভালো কথা। ওই মিশ্রণে 8 লিটার তুলে নেওয়া হলো, তাহলে এখান থেকে কি করা হলো, যে 8 লিটার তুলে নেওয়া হলো। ওকে, 8 লিটার তুলে নেওয়া হলো। সমপরিমাণ জল মেশালে মিশ্রণে দুধের পরিমাণ 15% হয়, তাহলে পাত্রে প্রথমে কত লিটার মিশ্রণ ছিল। তাহলে এখানে দেখো যে 8 লিটার তুলে নিয়ে সমপরিমাণ জল দেওয়া হলো, তাই না। তাহলে যদি 8 লিটার আমরা তুলে নিই, তাহলে প্রথমে দেখো এখান থেকে আমাদের যে অ্যালিগেশন প্রসেস সেটা আমরা করতে পারি এখান থেকে। তাহলে অ্যালিগেশন প্রসেস যদি আমরা করতে চাই, তাহলে এই জায়গায় কি হচ্ছে, দেখো যে টোটাল কত রয়েছে, 18% প্রথমে দুধ ছিল। ওকে, যখন আমরা সমপরিমাণ কি দিচ্ছি এখানে, জল মেশালে, তাহলে এখানে জল যখন মেশাচ্ছি আমরা, তখন দুধের পরিমাণ কত হচ্ছে, 0% হচ্ছে। এটা দুধের পরিমাণ কত হচ্ছে, 0% হচ্ছে। তাহলে আমরা দেখো প্রথমে, কারণ অ্যালিগেশন করার সময় তুমি জল নিলে প্রত্যেকটাই জল নিতে হবে, দুধ নিলে প্রত্যেকটাই দুধ নিতে হবে। তাহলে এখানে 18% আমরা নিলাম কি দুধ, পরের বার যেহেতু সমপরিমাণ আমরা কি দিচ্ছি, জল, তাহলে পিওর জল দিচ্ছি, পিওর জল মানে কত, 100% জল। তাহলে এখানে দুধ কত, দুধ এখানে 0%, এই জন্য এখানে কি 0% নিলাম দুধের পরিমাণ। তখন সেই পার্সেন্টেজটা কত কত হচ্ছে, দুধের পরিমাণ কত, 15% হয়ে গেল। ওকে, আর এটাকে অ্যালিগেশন করে দাও। তাহলে অ্যালিগেশন করলে দেখো 18 থেকে 15 বিয়োগ করলে কত হয়, 3 হয়। 15 থেকে 0 বিয়োগ করলে কত হয়, 15 হয়। মানে 5 দিয়ে 3 দিয়ে কাটলে 5 কত হয়, 1 হয়। দেখো এই যে পরে আমরা যখন মেশালাম, তখন এখানে 8 লিটার মিশিয়েছিলাম। 8 লিটার কি মিশিয়েছিলাম, 8 লিটার মিশিয়েছিলাম আমরা যে পিওর জল মিশিয়েছিলাম। ওকে, তাহলে এই যে যে এখান থেকে 1 রেশিওর ভ্যালু কত, এই 1 রেশিওর ভ্যালু আমরা বলতে পারি কত, 8 লিটার। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে পাত্রে প্রথমে কত লিটার মিশ্রণ ছিল, মানে এই মিশ্রণের পরিমাণটা উত্তরে চেয়েছে। তাহলে 1 এর ভ্যালু যদি 8 হয়, তাহলে 5 এর ভ্যালু কত হবে, 5 এর ভ্যালু গুণ 8 গুণ হয়ে যাবে। 8 গুণ মানে 5 8 কত হবে, 40 লিটার হচ্ছে। দেখো কি হচ্ছে, 40 লিটার। তাহলে 40 মানে অপশন বি হচ্ছে, দেখো সঠিক উত্তর হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর কত পাচ্ছি, অপশন বি পাচ্ছি। তোমরা যদি এখান থেকে যে দুধের পার্সেন্টেজ না নিয়ে যদি জলের পার্সেন্টেজ নাও তাও হবে। তাহলে জলের পার্সেন্টেজ নিতে গেলে তোমাকে এখানে 18%-এর জায়গায় তখন আমাকে কি লিখতে হতো, 100 মাইনাস 18। তাহলে 100 মাইনাস 18 করলে আমরা তখন 82% লিখতাম। যেহেতু তখন জল দিচ্ছি পিওর জল মানে কত, 100%। ওকে, তারপর পরবর্তীতে দেখো দুধের পরিমাণ যেহেতু 15% হচ্ছে, সেখান থেকে 100 বিয়োগ করে আমরা কত পাচ্ছি, 100 থেকে বিয়োগ করে আমরা কত পাচ্ছি, 85%। এটারও যদি তুমি অ্যালিগেশন করো তাও কিন্তু সেমই পাবে তুমি। ওকে, 100 থেকে 85 মানে 15, আর এখান থেকে ডিফারেন্স কত, 3। তাহলে 5 কত হচ্ছে, 1 হচ্ছে। ওকে, এই 1 এর ভ্যালু কত দেওয়া আছে, 1 এর ভ্যালু 8 দেওয়া আছে, যেহেতু 8 লিটার আমরা মিশালাম, এখানে বলে দেওয়া আছে 8 লিটার। তাহলে এখান থেকে কত গুণ, 8 গুণ, আর এখানে 5 8 কত, 40 লিটার। এই 40 লিটার তাহলে কি হয়ে যাবে, আমাদের এই প্রথম মিশ্রণ হবে এটা। ঠিক আছে, এবার তুমি প্রথম মিশ্রণ। ওকে, এবার তুমি চাইলে টোটাল পার্সেন্টেজটা দুধের পরিমাণ নিয়ে করতে পারো, অথবা টোটাল পার্সেন্টেজটা জলের পরিমাণ নিয়েও করতে পারো, তোমার যেটা সুবিধা বলে মনে হয়, তবে এটা করা বেশি ভালো। ওকে, কারণ এখানে 18% জল, এটা তুমি ভাববে এখানে 18% দুধ, এটা ভাববে তুমি এখানে পিওর জল দিচ্ছি মানে দুধ 0%। ওকে, এই জন্য দুধের পরিমাণ আলটিমেটলি কমে গেল। চলো পরে কোশ্চেন দেখি। 10 থেকে কি বলছে, 35 কেজি 360 টাকা প্রতি কেজি মূল্যের লবণের সাথে। তাহলে 335 কেজি আছে, এরকম 35 কেজি রয়েছে, প্রতি কেজির মূল্য কত, 360 টাকা। ওকে, 3.6 আমরা লিখতে পারি এত টাকা, যেহেতু লাস্টে জিরো ভ্যালুলেস। প্রতি কেজি মূল্যের লবণের সাথে প্রতি কেজি 6.30, তাহলে কত, 6.30 মানে 6.3 করতে পারি আমরা। মূল্যের লবণ মেশালে 6 টাকা প্রতি কেজি হিসাবে বিক্রি করায়। এবার এদেরকে মিশিয়ে, তাহলে এখান থেকে 35 কেজি রয়েছে, আর এখানে কত কেজি রয়েছে এটা আমরা এখনো জানি না। এই দুটোকে একসঙ্গে কি করলাম, মিশিয়ে দিলাম। মিশিয়ে যে ভ্যালুটা আমরা
পাচ্ছি, মানে যে দামে আমরা বিক্রয় করছি সেই দামে দেখো 6 টাকায় বিক্রয় করছি। কত? 6 টাকায় বিক্রয় করছি। এই 6 টাকায় বিক্রয় করলে এর মধ্যে কত 25% লাভ হয়। দেখো এটা 3.6 অরিজিনাল ভ্যালু, 6.3 এটারও এর অরিজিনাল ভ্যালু। তাহলে এখানে এই 6 টাকার মধ্যে যেহেতু লাভের পার্সেন্টেজটা রয়েছে, এজন্য লাভটাকে আউট করে দিয়ে ওখানে আমরা কি করব, ক্রয় মূল্যে চলে আসবো। ওকে, তাহলে 6 ইনটু কত 100 বাই কত পার্সেন্ট, 25% লাভ হয়েছিল, তাহলে কত 125। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করলাম, ক্রয় মূল্যে চলে আসলাম। তাহলে ক্রয় মূল্যে আসলে দেখো কত হচ্ছে, এটা 5, এখানে কত 4, তাহলে 4 6 24 দুগুণে 48, মানে 4.8 হয়। এটা কত হয় 4.8 হচ্ছে এর সিপি বের করেছি আমরা, কারণ এখানে দেখো আমরা অরিজিনাল প্রাইস নিয়েছি জন্য ওখানেও লাভ বাদ দিয়ে অরিজিনাল প্রাইস মানে ক্রয় মূল্য নিতে হবে। তাহলে এখানে কত হচ্ছে, এটা 4.8 হচ্ছে। দেখো প্রত্যেকটায় সেম সেম দশমিক রয়েছে, ওটাকে আমরা তুলে দিলাম, সেম ঘর রয়েছে। তাহলে 63 থেকে 48 বিয়োগ করলে কত পাই, 15 পাই। 48 থেকে 36 বিয়োগ করলে কত পাই আমরা, 12 পাই। যদি 3 দিয়ে কাটো এটা কত হয় 5, এটা কত হয় 4। তাহলে এই রেশিওতে মেশানো হয়েছে। দেখো একটার মান বলে দিয়েছে, এখানে কত 35, তাহলে সে এই তার রেশিওর ভ্যালু কত 5, তাহলে 5 মানে কত হচ্ছে 35। কত গুণ এটা 7 গুণ, তাহলে এখানেও 7 গুণ করে দাও। 7 গুণ করলে 4 সাথে কত 28 কেজি আমরা বলতে পারি। তাহলে উত্তর কি চেয়েছে দেখো, যে প্রতি কেজি এত টাকা প্রতি কেজি মূল্যের লবণ মেশালে, এখানে প্রশ্নে চেয়েছে দেখো এই যে কত কেজি, যে কত কেজি এত টাকা প্রতি কেজি মূল্যে লবণ মেশালে সেটা তখন দাম হবে কত, এত টাকা বিক্রয় মূল্য হলে অত লাভ হবে। তাহলে আলটিমেটলি আমাদের কতটুকু মেশাতে হবে, 28 কেজি এই 6.3 দামেরটা মেশাতে হবে। ওকে, তাহলে 28 অপশন দেখো ডি তে উত্তর রয়েছে। চলো পরেরটা দেখি আমরা। দেখো একটি চিড়িয়াখানায় কিছু গরু এবং কিছু তোতা পাখি আছে। যদি তাদের পায়ের সংখ্যা 52 হয় এবং মোট মাথার সংখ্যা 20 হয়, তবে গরুর সংখ্যা কত? তাহলে এই টাইপের অঙ্ক আমরা বিভিন্ন ভাবে করতে পারি, এক্স ধরে করতে পারি, অ্যালিগেশন করতে পারি, আবার আরেকটু অ্যাজাম্পশন করেও করতে পারি আমরা। ওকে, তাহলে এক্স ধরে তো তোমরা করবেই না, বাকি থাকলো তোমাদের কি, যে অ্যালিগেশন প্রসেস অথবা অ্যাজাম্পশন করে করা। মানে এখানে ওই মাথা আর পায়ের সংখ্যা যে কটা, মানে কোন প্রাণীর কটা পা আছে সেটা রেসপেক্টে আমরা ক্যালকুলেশন করব। যাই হোক, আগে আমরা অ্যালিগেশন করি। তাহলে এখান থেকে দেখো অ্যালিগেশন যদি আমরা করি, তাহলে তোমার এখানে আলটিমেট কটা পা রয়েছে, সবকিছু মিলে দেখো যে গরু আর তোতা পাখি মিলে মোট 52, মানে 52টা পা রয়েছে। তাহলে কিন্তু টোটাল মাথার সংখ্যা কত 20, মানে আলটিমেটলি 20টি প্রাণী আছে কি গরু আর তোতা পাখি মিলে। ওকে, তাহলে এখান থেকে আমরা একদিকে লিখলাম গরু, আরেক দিকে লিখলাম তোতা পাখি, তোতা পাখি লিখলাম। তাহলে গরুর কটা করে পা থাকে, সবাই জানো 4টে করে পা থাকে। তাহলে আমরা কি করব, আমরা ধরে নেব যে ওই 20টা প্রাণী গরু, একবার এটা আমরা ধরে নেব। তাহলে 20টা প্রাণী যদি গরু হয়, তাহলে 20 ইন্টু 4 করলে মোট পায়ের সংখ্যা কত পাবো তখন, 80টা পাবো। ওকে, তাহলে 80টা পাবো তখন পা। যদি সবগুলোই যদি গরু হতো, যে 20টা প্রাণীর মধ্যে যদি সবগুলোই যদি গরু হতো, তাহলে মোট পা পেতাম কটা 80টা। এবার আবার আমরা আবার ধরবো যদি ওই 20টা প্রাণীগুলির মধ্যে সবগুলো যদি তোতা পাখি হয়, তখন পা কত হবে, দুটো করে পা, মানে তার অর্ধেক হয়ে যাবে, 40টি হবে পা। কিন্তু অ্যাকচুয়ালি কটা সেটা মাঝখানে, অ্যাকচুয়ালি দেখো এখানে কত 52। ওকে, তাহলে 52টাকে এখানে মাঝখানে দিয়ে দাও এটাকে। এবার এটাকে অ্যালিগেশন করে দাও। তাহলে অ্যালিগেশন করলে 80 থেকে 52 বিয়োগ করো, 28 পাচ্ছি আমরা। 52 থেকে 40 বিয়োগ করলে 12 পাচ্ছি। 4 দিয়ে যদি কাটো 3 হয়, এখানে 4 সাথে কত 28। ওকে, তাহলে মোট দেখো মোট প্রাণী কটা, মোট প্রাণী 20। তাহলে কোন রেশিওতে রয়েছে, 3:7 রেশিওতে রয়েছে। উত্তর কি চেয়েছে, গরুর সংখ্যা চেয়েছে, গরুর সংখ্যা। তাহলে 20-র মধ্যে আমাদের গরুর সংখ্যা মানে কত হচ্ছে দেখো, যে 20 ইন্টু কত 3/10। ওকে, কাটাকাটি করো, কটা হচ্ছে 6টি হচ্ছে, দেখো 6টি। অথবা তুমি দেখো এদের যোগফল কত, এদের যোগফল 10। তাহলে 10-এর কত গুণ 20, দ্বিগুণ 20। তাহলে এই 3কে 2 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করলে আমরা 6 পেয়ে যাব। আর এখানে যে আনুপাতিক ভাগাহার দিয়েও করতে পারো, অথবা অনুপাতের যোগফল টোটালকে কত গুণ, মানে 2 গুণ 2, মানে এটা হচ্ছে 2 গুণ করলে 6, এটা 2 গুণ করলে কত হবে 14 হবে। ওকে, তাহলে এই একটা প্রসেস। আরেকটা প্রসেস তোমরা করতে পারো এখানে, যে আমাদের যে টোটাল এখানে দেখো মোট 52টি কি রয়েছে, এখানে পা রয়েছে। ওকে, তাহলে আমাদের ধরে নিলাম যে প্রত্যেকটা যে প্রাণী রয়েছে, যে প্রত্যেকটা যে 2 রকমের প্রাণী রয়েছে, তুমি ধরে নাও এখানে যে প্রত্যেকটার পা কটা করে রয়েছে, 4টে করে ধরে নাও তুমি। ওকে, তাহলে 4টে করে ধরলে তখন কি করবে, যে 20 ইন্টু কত 4 হচ্ছে, মানে 80টি হচ্ছে, 80টি। এর থেকে অরিজিনাল যেটা সেটাকে বিয়োগ করে দাও, মাইনাস কত
52। তাহলে বিয়োগ করলে কত পাচ্ছ এখান থেকে দেখো, বিয়োগ করলে পাচ্ছ তুমি এখানে 8, কত 8 5 এখানে হচ্ছে তোমার 6 মানে 28 পাচ্ছ। ওকে, তাহলে এই যে 28টি অতিরিক্ত পা, তাহলে এই 28টি অতিরিক্ত পা কিসের জন্য হচ্ছে, যে গরুর যেহেতু এখানে যে এক্সট্রা যে গরুর যে যে আমাদের যে যদি সব থেকে কার কম পা এখানে, যে এখানে দেখো যে 28 যে পায়ের সংখ্যা রয়েছে এখানে, তাহলে আমরা বের করব কোনটা, আমরা গরুরটা বের করব। তাহলে আমরা এখান থেকে প্রথমে যেটা পাবো, যদি দুটো দেখো আমরা চাইলে এখান থেকে 80 থেকে এই 80 বলছি কেন, যে 52 থেকে আমরা 40ও বিয়োগ করতে পারতাম, কিন্তু যে কোনো একটা প্রসেস মনে রাখা ভালো। তোমরা এইটা এইভাবে যদি করতে চাও সবসময়, চারটে ধরে ওটাকে কি করবে, যে যতগুলি প্রাণী রয়েছে তার 4 গুণ করে দিলে, এই 4 গুণের রেসপেক্টে এটা কি করলে, অরিজিনালটাকে বিয়োগ করলে, তাহলে এই 28 কে কি করবে, যে দুটো পায়ের ডিফারেন্স রয়েছে জন্য 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করলে কটা হচ্ছে 14টি। তাহলে মনে রাখবে এই যে 14টি পেলাম, এটা সবসময় 2 পা যার পা যে প্রাণীর সেটি পাবো, সেটি পাবো। ওকে, সেটি পাবো। তাহলে এখানে আমাদের মোট তো 14টি, এই মোট তো 20টি, তাহলে সেখান থেকে 2 পা কার, তোতা পাখির। তাহলে 14 যদি বিয়োগ করি তাহলে গরু কটা হবে, গরু 6টা হবে। মানে এগুলো মুখে ক্যালকুলেশন চলে আসবে 6টি। ওকে, আর ডাইরেক্ট যদি তুমি গরু যদি বের করতে চাও তাহলে ওটা আবার দুটো মনে রাখতে হবে তোমাকে। তাহলে এখানে তুমি একটা প্রসেসই মনে রাখো, যে তুমি যদি ডাবল করে 4 গুণ করে দিয়ে যদি অরিজিনালটা বিয়োগ করে দিয়ে যে এক্সট্রা মানটা পাচ্ছ তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা সবসময় 2 পায়ের যে প্রাণী, 2 পা যুক্ত যে প্রাণী তার সংখ্যা পাবো আমরা। ওকে, তো তার সংখ্যা হচ্ছে কত, 14, মোট যেহেতু 20 তাহলে গরু কটা হবে, 4টে হবে। অথবা তুমি এখানে ডাইরেক্ট গরুর মান বের করতে গেলে তখন 80 তখন তোমার 52 থেকে 40 বিয়োগ করতে হতো। ওকে, 52 থেকে 40 মানে দুটো করে পা ধরে, তখন কত, ওটা সাবট্রাকশন করলে 12, এটাকে 2 দিয়ে ভাগ করলে তখন আমরা অটোমেটিকলি ডাইরেক্ট 6টি গরু পেয়ে যেতাম। ঠিক আছে, তুমি যে কোনো একটা প্রসেস এখান থেকে মনে রাখবে, তাহলে দেখবে যে মুখে মুখে কম সময় হয়ে যাবে। চলো পরেরটা দেখি আমরা। আর অ্যালিগেশন তো রয়েছে, এটাও কোনো খারাপ কিছু না, তোমার যেটা ভালো লাগবে সেটা করবে, তবে এটা বুঝতে পারলে এটা বেশি ভালো। ওকে, চলো পরেরটা দেখি। একটি পরীক্ষায় 120টি প্রশ্ন আছে, প্রত্যেক সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যায়, আবার প্রত্যেক ভুল উত্তরের জন্য 1/3 নম্বর কাটা যায়। তাহলে একজন পরীক্ষার্থী 80 নম্বর পেলে, মানে অরিজিনালি সে কত 80 নম্বর পেয়েছে, তা সে কতগুলি ভুল উত্তর দিয়েছিল। সাগর ওটা ভাইব্রেশন ই করে মিউট করে দাও তো মোবাইলের, এই সাগর ভাইব্রেশন মিউট করে দাও। একটি পরীক্ষায় 120টি প্রশ্ন আছে, প্রত্যেক সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যায়, আবার প্রত্যেক ভুল উত্তরের জন্য 1/3 নম্বর কি করে কাটা যায়। ওকে, তাহলে এবার দেখো ওই পরীক্ষার্থী তো টোটাল তো 120খানা প্রশ্ন রয়েছে, এটাকেও আমরা অ্যালিগেশন প্রসেস করতে পারি। আবার একই রকম ভাবে আমরা এই প্লাস মাইনাস যে নর্মাল যে আমাদের যে পরীক্ষার যে ক্যালকুলেশন তার রেসপেক্টেও আমরা এটা ডিভাইডেড করতে পারি, মানে প্লাস মাইনাস হিসাব করে। ওকে, তাহলে তুমি দেখো নর্মাল অ্যালিগেশন করাবো এর পরে, আগে দেখো এই টোটাল 80 নাম্বার পেতে গেলে কমপক্ষে তাকে 80খানা প্রশ্নের সঠিক উত্তর করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে 80টা প্রশ্ন সে সঠিক করে 80 পেল, ধরে নিলাম এটা। এর মধ্যে কি রয়েছে, 80টা প্রশ্ন উত্তর করে এখানে 1 নাম্বার করে পেয়েছে, মানে সঠিক করেছে 80টা। ওকে, সঠিক করে সে 80 পেয়ে গেল। তাহলে বাকি থাকলো কি 40। তাহলে বাকি টোটাল যেহেতু 120টা কোশ্চেন, বাকি 40টা কোশ্চেনে যে ঠিক আর ভুল মিলে, মানে প্লাস আর মাইনাস মিলে ইকুয়াল টু কত হতে হবে, 0 হতে হবে। প্লাস আর মাইনাস মিলে ইকুয়াল টু কত হবে, 0 হতে হবে। তাহলে নাম্বার কাটা যাবে কি করে, 1/3 কাটা যাবে, মানে প্রত্যেক 3টের জন্য 3টে ভুলের জন্য 1 কাটা যাবে। তাহলে 1 নাম্বার পাবে, তার জন্য 3টে ভুল হবে। তাহলে এই রেশিওতে বাকি কোশ্চেনগুলো 0 করতে গেলে এই রেশিওতে বাকি কোশ্চেনগুলো তোমাকে ডিভাইডেড করতে হবে। তাহলে আমাকে যদি ভুল উত্তর কটা, তাহলে এখানে 40টার মধ্যে তাহলে এই রেশিওতে ভুল করতে হবে। তাহলে ভুল মানে কত, 40 ইন্টু কত 3 অনুপাতের যোগফল কত 4, কাটাকাটি করো 10, মানে কত হচ্ছে 30 হচ্ছে। তাহলে 30টি দেখো 30টি রং উত্তর করেছে। তাহলে আলটিমেট এখানে সঠিক প্রথমে 80, তারপরে আবার সঠিক করতে হচ্ছে কটা 10টি, মোট 90টি সঠিক করেছিল। ওকে, মোট 90টি সঠিক, কারণ এখানে 120টা প্রশ্ন 30টা ভুল, তাই 90টা সঠিক করেছিল, তবেই সে 80 নাম্বার পাবে এখান থেকে। তাহলে তোমরা কি করলে, যে নাম্বারটা পেলো আগে সেই নাম্বার আগে আমরা আউট করে রাখলাম, মানে ততগুলি কোশ্চেন রয়েছে, বাকি যে 40টা প্রশ্ন এটা আলটিমেট 0 করতে হবে তোমাকে। তাহলে 0 করতে গেলে 1:3 রেশিওতে একে ডিভাইডেড করতে হবে। 3টে প্রশ্ন ভুল করলে আর একটা সঠিক করলে তবেই আলটিমেটলি 0 হবে। তাহলে এই রেশিওতে এটাকে ভাগ করলে আমরা ভুলের মোট পরিমাণ পেয়ে যাব। ওকে, আর যদি তুমি অ্যালিগেশন দিয়ে করো, তাহলে অ্যালিগেশন দিয়ে করলে তাহলে একদিকে তোমরা সঠিক লিখবে, আরেক দিকে কি করবে, ভুল লিখবে। ওকে, ভুল, তাহলে সঠিক করলে আমরা +1 পাচ্ছি, ভুল করলে আমরা
3 নম্বরে মানে 1/3 মাইনাস কত 1/3 পাচ্ছি। ওকে, যেহেতু নেগেটিভ জন্য মাইনাস লিখতে হবে। এই জায়গাটা অনেকে ভুল করে, মাইনাস না লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। আর আল্টিমেট পেলো কত দেখো, আল্টিমেট পেলো এখানে আরেকটা কাজ করতে পারো। এখানে আমরা যেহেতু প্রত্যেকটার জন্য 1 করে পাই, তাহলে আমরা টোটাল নাম্বারটাই কাউন্ট করে নিই, তাহলে আর এই ভগ্নাংশগুলো আসবে না। ওকে, তাহলে ধরলাম যে 120টি সঠিক করলো। 120টি যদি সঠিক করে তাহলে মোট কত পাবে? 120 নাম্বার পাবে। আবার ধরলাম 120টি ভুল করলো, তাহলে 3টে একটা মাইনাস, তাহলে মোট দেখো -40 হচ্ছে। যদি সবগুলো যে 120টা অ্যাটেম্প্ট করে যদি 120টাই ভুল হয়, তখন সে কত পাবে? -40। কিন্তু অ্যাকচুয়ালি পেয়েছে কত? অ্যাকচুয়ালি পেয়েছে কত? 80। তো এটাকে অ্যালিগেশন করলে আমরা পেয়ে যাব। ওকে, তাহলে 120 আর 80 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? এখানে 40 পাচ্ছি। আর এখানে দেখো 80 মাইনাস অফ -40, মানে মাইনাস সংখ্যাকে আবার মাইনাস করলে কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে? 120 হচ্ছে। ওকে, 120। 40 দিয়ে কাটো, দেখো এখানে 1 পাচ্ছ আর এখানে পাচ্ছ কত? 3 পাচ্ছ। তাহলে এই রেশিওতে টোটাল জিনিসটা ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে বের করতে বলছে ভুল। তাহলে ভুল মানে 120 ইন্টু 1/অনুপাতের যোগফল কত? 4। 4 দিয়ে কাটাকাটি করো, 4 ত্রিশ 120। ওকে, তাহলে 30টি ভুল উত্তর করেছে। এটা হবে আনসার। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে দেখো? অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, এবার তুমি চাইলে এরকম ভাবে হিসাব করতে পারো, চাইলে অ্যালিগেশন দিয়ে করতে পারো। তোমার যেটা ভালো লাগবে সেটাই করবে, কোনো অসুবিধার কিছু নেই। চলো পরেরটা দেখো। পৃথিবীতে জল ও স্থলের অনুপাত 1:2, মানে টোটাল পৃথিবীতে 1:2 অনুপাতে কি রয়েছে? জল স্থল রয়েছে। ওকে, কিন্তু উত্তর গোলার্ধে স্থল ও জলের অনুপাত 2:3 রয়েছে। মানে টোটাল যদি পৃথিবীটাকে আমরা এরকম ভাবে ভাবি, দুটো গোলার্ধ রয়েছে, এই টোটাল পৃথিবীতে জল আর স্থল রয়েছে কত? 1:2 অনুপাতে রয়েছে। 1:2, কিন্তু একটা গোলার্ধে, উত্তর গোলার্ধে কত দেওয়া আছে? সেই 2:3 অনুপাতে আছে জল আর স্থল রয়েছে। তাহলে বের করতে হবে কোনটা? বাকি গোলার্ধেরটা বের করতে হবে। ওকে, তাহলে এই টাইপের প্রশ্ন যদি আসে, তোমরা যদি অংশ ধরে করো, তাহলে কিন্তু ক্যালকুলেশন করতে অনেক দেরি হবে। তোমাদের একটা ইউনিক ট্রিক্স এবং খুব মানে ভালো ট্রিক্স তোমাদেরকে আমি বলে দিচ্ছি, সেইভাবে করবে এই টাইপের অঙ্ক। তাহলে দেখবে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। সেটা কি? যে দুটো রেশিওকে পরপর আগে লিখবে। একটা সমগ্র পৃথিবীতে জল আর স্থল কত? 1:2। ওকে, আর যে কোনো একটি গোলার্ধে যেটা দেওয়া থাকবে, অন্যটা বের করতে হবে। সেটা কত রয়েছে দেখো? 2:3। এবার কি করবে? এই যে টোটাল যে এই অর্ধেক যেটা রয়েছে, যে কোনো একটার গোলার্ধের যে রেশিও রয়েছে, সেই রেশিওর যোগফল কত? 3 আর 2 কত? 5। এই 5 এর ডাবল মান, যেহেতু সমগ্রটা হাফের ডাবল, এজন্য একে গুণ করবে 5 এর ডাবল মান 10 দিয়ে গুণ করবে, মানে এই অনুপাতের যোগফলের ডাবল মান যেটাকে গুণ করব। আবার এই অনুপাতের যোগফল 2 আর 1 কত? 3। সিম্পল এটাকে শুধুমাত্র 3 দিয়ে গুণ করব। তাহলে ডাবল মানকে, কোনটাকে ডাবল মান দিয়ে গুণ করছি? যেহেতু এই একটার ডাবল সমগ্র, এজন্য এটাকে আমরা কি করলাম? 3 আর 2 5, তার ডাবল আমরা 10 দিয়ে গুণ করলাম। আর এখানে সিম্পল 2 আর 1 3 দিয়ে গুণ করলাম। ওকে, এবার এটাকে গুণ করে দাও। 10 আর এখানে হচ্ছে কত? 20, আর এখানে পাচ্ছি আমরা 6, আর এখানে পাচ্ছি কত? 9। জাস্ট বিয়োগ করে দাও। মাইনাস করলে আমরা কত পাচ্ছি? এখানে 4 পাচ্ছি, আর এখানে কত? 11। তাহলে উত্তর কত হবে? 4:, কত হবে? 11 হবে। দেখো তাহলে অপশন কোথায় রয়েছে? অপশন সি রয়েছে। এরকম ভাবে প্রত্যেকটা অঙ্ক করবে, প্রত্যেকটা অঙ্কই একই রকম ভাবে তোমরা উত্তর পেয়ে যাবে। ওকে, তো এইভাবেই করবে। নাহলে যদি তুমি অংশ ধরে করো, তাহলে কিন্তু, বা যে কোনো মান ধরে করো, তাহলে কিন্তু ক্যালকুলেশন করতে এর থেকে অনেক বেশি সময় লাগবে। তো আমি আবারও বলছি কোনটাকে, যে এই রেশিওর যে যোগফল, তার ডাবল মান দিয়ে এটাকে এটা মানে সমগ্রটাকে গুণ করব। আর এই রেশিওর সিম্পল যোগফল, এটা দিয়ে এটাকে গুণ করবো। আর এটার কি? দ্বিগুণ মান, এটাকে দ্বিগুণ। ওকে, দ্বিগুণ, এটা দ্বিগুণ মান দিয়ে গুণ করবো এটা আমরা। চলো পরেরটা দেখো। 14 কি বলছে? দুধ ও জলের মিশ্রণ 60% দুধ আছে। তাহলে 60% দুধ আছে, এরূপ 35 কেজি দুধে আরো কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে? তাহলে দেখো একটা মিশ্রণ রয়েছে যেখানে 60% কি রয়েছে? 60% দুধ রয়েছে। ওকে, তাহলে এরকম কত রয়েছে? 35 কেজি রয়েছে। 35 কেজি মিশ্রণ রয়েছে। এবার যখন আমরা আরো কি মেশাচ্ছি? আমরা দুধ মেশাচ্ছি। তাহলে এখানে দুধের পরিমাণ কত? 60%। যখন পিওর দুধ দেব, তখন সেটা কত হবে? 100% হবে। ওকে, কত? 100%। যখন 100% দুধ মানে পিওর দুধ মিশিয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে? সেই দুধের পার্সেন্টেজটা আলটিমেটলি বেড়ে যাচ্ছে। তাহলে সেটা কত হচ্ছে? 65% হচ্ছে। সেটা কত? 65%। একটু আগেও দেখো আমরা এই টাইপের একটা অঙ্ক করেছি, এর অ্যালিগেশন করে দাও। 100 থেকে 65 বিয়োগ করলে কত হয়? 35।
65 থেকে 60 বিয়োগ করলে কত হয় 5, 5 দিয়ে ভাগ করে দাও 7, আর এখানে কত হচ্ছে 1। ওকে, তাহলে 7:1 কত হলো 1 হলো। তাহলে দেখো এই 7-এর ভ্যালু আমরা কত জানি, 7-এর ভ্যালু জানি আমরা 35, মানে কত গুণ এটা 5 গুণ, এটা কত গুণ এটা 5 গুণ। ওকে, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করে দাও, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করলে আমরা কত পাবো 5 পাবো। তাহলে আমরা বলতে পারি যে 5 লিটার কি মেশাতে হবে, দুধ মেশাতে হবে। তাহলে অপশন কি হচ্ছে, দেখো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ওকে, অপশন ডি পাচ্ছ সঠিক উত্তর। তাহলে এই টাইপের অঙ্ক তোমরা ঝট করে অ্যালিগেশন দিয়ে করে দিলেই কম সময় পেয়ে যাবে। চলো 15 দাগের অঙ্কটা দেখি আমরা। 15 দাগে, 15 দাগে কি বলছে, 45 কেজি ওজনের এক ব্যক্তি কোনো একটি কোম্পানি থেকে চলে গেলে অবশিষ্ট 59 জনের ওজন 200 গ্রাম কমে যায়। ভেরি সিম্পল ব্যাপার, দেখো কি বলছে যে 45 কেজি ওজনের একজন চলে গেল, যে 45 কেজি ওজনের একজন আউট হয়ে গেল। ওকে, আউট হয়ে গেল। তাহলে তার জন্য মোট তো 60 জন ছিল, মোট কতজন ছিল 60 জন ছিল, মোট কত 60 জন। ওকে, তাহলে বাকি কত 59 থাকবে, একজন চলে গেলে বাকি থাকবে কত 59। দেখো আমাদের উত্তর কি চেয়েছে, উত্তর চেয়েছে যে এই যে অবশিষ্ট যে 59 জন এদের গড় বের করতে বলছে। তাহলে আমি যদি এই 59 এর গড় যদি আমি x ধরি, এদের গড় ধরলাম কত, গড় ধরলাম কত x। ওকে, x গড় কত x ধরলাম, তাহলে টোটাল কত হবে, টোটাল হবে দেখো 59x হবে, 59x। তাহলে এটা হচ্ছে 59 জনের টোটাল ওজন, এটা পেলাম কত 59x পেলাম। তাহলে একজন চলে গেল এর থেকে কত 45, তাহলে এর সঙ্গে 45 যোগ করলে এটা পাচ্ছি, দেখো আমরা কি পাচ্ছি, এটা ওই যে টোটাল প্রথমে 60 জন ছিল সেই টোটাল ওয়েট পাচ্ছি। কিন্তু দেখো যখন প্রথমে 60 জন ছিল তাদেরটা যদি আমরা বের করতে পারি মোট, এই দুটোকে আমরা ইকুয়াল দিলে ইকুয়েশনটা পেয়ে যাব। এখান থেকে যে 60 জন ছিল, 60 জনের গড় তখন কত ছিল, দেখো যখন একজন চলে গেল তখন কিন্তু গড় 200 গ্রাম কমে গেছে। তাহলে 200 গ্রাম কমে এক্স হলো, যেটা আমরা ধরলাম 59 জনে 200 গ্রাম কমে এক্স হলো। তাহলে আগে কত ছিল, আগে কিন্তু এক্স প্লাস 200 গ্রাম। এবার যেহেতু এখানে কেজিতে রয়েছে আমরা কেজিতে কনভার্ট করে নেব। 200 গ্রাম মানে কত কেজি, 200 গ্রাম মানে 0.2 কেজি। ওকে, তাহলে তখন এটা হবে কত এক্স প্লাস 0.2 কেজি। তাহলে এই দুটো কি হচ্ছে সমান হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করলেই পেয়ে যাবো। তাহলে এক্স এর ভ্যালু বের করলে কত হয় দেখো 60x, এখানে 59x মানে এক্স পাচ্ছি আমরা। তাহলে এদিকে পাচ্ছি কত 45, আর এখানে এটা বিয়োগ হয়ে যাবে 6 দুগুণে 12 মাইনাস 12। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি 33 পাচ্ছি। তাহলে আমরা বলতে পারছি যে অবশিষ্ট 59 জনের ওজন কত হবে 33 হবে। অপশন সি হবে সঠিক উত্তর। কিন্তু এটাকে দেখো আমরা আগে তোমাদের কনসেপ্টটা দিলাম, এরপর দেখো আরেকটা সহজ উপায় আমরা ইনক্রিজিং ডিক্রিজিং মেথডেও করতে পারবো। ওকে, কিভাবে করতে পারবো সেটা আমরা দেখো, এখানে একটা ভাষা বলে দিয়েছে যে 59 জনের 200 গ্রাম করে গড়ে কমে গেছে। তাহলে মোট কত কমলো, তাহলে মোট কমলো কত 59 ইন্টু কত 200 গ্রাম। ওকে, 200 গ্রাম। তাহলে এটাকে আমরা যদি কেজি দিয়ে ভাগ করি তাহলে এটা সমান সমান কত হচ্ছে, মানে 1000 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি দেখো যে 59 এর ডাবল 118 মানে 11.8 কেজি পাচ্ছি। এত গ্রাম মানে কত পাচ্ছি 11.8 কেজি পাচ্ছি। তাহলে এই যে 11.8 কেজি, তাহলে এটা যদি আমরা 45 কেজি রিপ্লেস হয়েছে, তাহলে কত কেজি ওজনে একজন চলে গেছে 45 কেজি। তাহলে এই 45 এর থেকে যদি এটাকে আমরা বিয়োগ করি যে 45 মাইনাস 11.8, তাহলে এটা পাচ্ছি দেখো আমরা 33 পয়েন্ট কত পাচ্ছি 2 পাচ্ছি। তাহলে এই 33.2 কেজি হচ্ছে যে 60 জনের গড়, 60 জনের গড় এটা। ওকে, যে প্রথমে যে 60 জন ছিল এখানে এইটুকু ইম্পর্টেন্ট, এখানে এই যে 33.2 এটা আমরা কি পাবো, যে ওই 45 কেজি ওজনের একজন যেহেতু চলে গেছে, তাহলে 45 কেজি ওজনের একজন চলে যাওয়ার জন্য 45 কেজি ওজনের একজন চলে যাওয়ার জন্য আমরা কত পাচ্ছি 33.2 পাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে আলটিমেট ব্যাপার দেখো, আমরা যেহেতু আমাদের পরের গড়টা বের করতে বলছে, পরের গড়টা বের করলে আমরা এখান থেকে কি করব মাইনাস 0.2 করে দেবো। মাইনাস 0.2 কেন, 200 গ্রামকে আমরা বিয়োগ করে দিলাম। ওকে, তাহলে আমরা 33 কেজি পাচ্ছি হচ্ছে 59 জনের গড় পাচ্ছি। যদি তোমাকে এখানে উত্তর চাইতো, দেখো এখান থেকে দুটো, এখান থেকে খুব ভালো মজার ব্যাপার হচ্ছে দুটো উত্তরই তুমি পেয়ে যাচ্ছ। যদি বলতো যে তাহলে 60 জনের যে টোটাল যে প্রথমে যে 60 জন ছিল তাদের গড় কত, তাদের গড় কিন্তু 33.2, বাকি 59 জনের গড় কত, তখন 33 হতো তখন কিন্তু। ওকে, দুটো উত্তরই তুমি পেয়ে গেলে এখান থেকে। তাহলে আমাদের এখানে উত্তর কত হবে, অপশন সি হবে দেখো সঠিক উত্তর। ওকে,
তারপরে কত রয়েছে দেখো 16 দাগ, একটি পরিবারের 5 জন ব্যক্তির গড় বয়স কত? 20 বছর। দেখো আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখি যে তোমরা একটা ইউটিউবে ক্লাস করলে সেই ক্লাসে তোমাদের যে কতটুকু গল্প না দিয়ে যে অ্যাকচুয়ালি ফ্রুটফুল ক্লাস, যেটা যে সময়টা তুমি আমাকে দিচ্ছ বা আমার ক্লাসের জন্য দিচ্ছ, সেই সময় সেই ক্লাস থেকে তুমি কতটা শিখলে, কতগুলো তার যে মানে যে সময় দিচ্ছ তার রেসপেক্টে কতটুকু শিখলে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আর কি। ওকে, তো যাই হোক, একটি পরিবারের 5 জন ব্যক্তির গড় বয়স কত? 20 বছর। 5 জন ব্যক্তি রয়েছে, এদের গড় কত? এদের গড় হচ্ছে কত? 20 বছর। এবার কি বলছে, যদি ওই পরিবারের সব থেকে ছোট ব্যক্তির বয়স কত? সব থেকে ছোট ব্যক্তির বয়স দেখো 10 বছর। ওকে, তাহলে তার জন্মের সময় ওই পরিবারের গড় বয়স কত ছিল? মানে জন্মের সময় দেখো, তাহলে প্রত্যেকের যদি আমরা ব্যাকে আসি, যতজন ব্যক্তি ছিল প্রত্যেকের কত করে কমবে? 10 বছর ব্যাকে এলে, যেহেতু জন্মের সময়ের কথা বলছে, 10 বছর ব্যাকে এলে কি হচ্ছে? প্রত্যেকের 10 করে কমছে, মানে গড়ও 10 করে কমছে। ওকে, তাহলে 10 বছর পূর্বে আমরা কি বলতে পারি? 10 বছর পূর্বে গড়, তাহলে 20 মাইনাস, এখান থেকে আমরা -10 করে দিলে কত পাবো? 10 পাবো। ওকে, -10 করলে আমরা 10 পাবো। তাহলে 10 বছর পূর্বে গড় কত হচ্ছে? ওই 5 জনের গড় কত? 5 জনের গড় পাচ্ছি আমরা 10। তাহলে মোট কত পাচ্ছি আমরা দেখো, মোট 5 ইন্টু কত? 10। কিন্তু যেহেতু এটা ডাইরেক্টলি তোমাকে এরকম ভাবে প্রশ্ন বলবে না যে ওই যে ব্যক্তি সব থেকে কনিষ্ঠ বা কম বয়সের ব্যক্তি, যে তাকে বাদ দিয়ে বাকিদের গড় কত, এটা কখনো বলবে না তোমাকে, তোমাকে এটা বুঝে নিতে হবে। আর বললে তো বেশ ভালোই। ওকে, তাহলে বাকি থাকে কত? বাকি 4 জন রয়েছে, ওই 4 জনেরই অ্যাকচুয়ালি বয়স কত? 50। তাহলে ওই 4 জনের গড় বের করতে বলছে। তাহলে অতএব ওই পরিবারের গড় এখন কত হবে? গড় সমান সমান 50 ভাগ কত? 4 মানে কত? 12.5 বছর। ওকে, কত? 12.5 বছর। তাহলে অপশন দেখো, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তাহলে যে বাকি যে 4 জন, সেই 4 জনের গড় অ্যাকচুয়ালি উত্তর চেয়েছে। এটা এই টাইপের অঙ্ক দেখবে পরীক্ষায় তোমাদের ডাইরেক্ট কমন আসতে পারে। দেখো 3 থেকে আরেকটা গড়ের অঙ্ক রয়েছে, ভালো ভালো গড়ের অঙ্ক রয়েছে এখানে দেখো। তাহলে 3 জন পুরুষ এ বি সি এর গড় ওজন কত? 54 কেজি। তাহলে 3 জন রয়েছে, দেখো যে এ বি আর সি, এই 3 জনের গড় কত? 54 কেজি। ওকে, 54 কেজি। তারপরে কি বলছে, আবার 3 জন পুরুষ বিসিডি এর গড় ওজন, বিসিডি এর গড় ওজন কত? 53 কেজি। বিসিডি এর গড় ওজন কত? 53 কেজি। 53 কেজি। ডি এর গড় ওজন কত? দেখো এখান থেকে আমরা যতটুকু ডেটা আমরা জানি, তাহলে 3 জনের গড় জানি আমরা কত? 54 কেজি। এখান থেকে এ আউট হয়ে গেল আর ডি অ্যাড হলো, বাট তখন গড় কত হলো? 53 হলো। তাহলে এর থেকে শুধু আমরা এইটুকু বুঝতে পারি যে এর থেকে ডি ছোট। কত ছোট? এখান থেকে 1 করে কম, মানে 3 ছোট, এটুকু বলতে পারি। কিন্তু এখানে যদি এ বা ডি কোনো একজনের ওজন দেওয়া থাকতো, তবে বাকিটা আমরা বের করতে পারতাম, অন্যটা বের করতে পারতাম। এবার কোনোটাই দেওয়া নেই, তার মানে ডাইরেক্টলি আমরা কিন্তু বলতে পারছি না যে ডি এর ওজন কত, এটা কিন্তু ডাইরেক্টলি বলতে পারছি না। শুধু এইটুকু বলতে পারছি যে এর থেকে ডি 3 বছরের ছোট, এটা বলতে পারছি। এবার যদি এদের ওজনের মধ্যে একটা রিলেশন দেওয়া থাকতো যে এটা এর এত গুণ বা এত রেশিওতে রয়েছে, তবেই আমরা সেটা করতে পারতাম। ওকে, তো যেহেতু এখানে আমাদের এই ডেটা কম রয়েছে, এই জন্য আমরা এটাকে অনির্ণয় উত্তর করে দেবো, অপশন ডি করে দেবো উত্তর। ওকে, চলো পরেরটা দেখি আমরা। 18 দাগে কি বলছে, একজন ব্যক্তি তার যাত্রাপথের 1/3 25 কিমি পার আওয়ার, 1/4 30 কিমি পার আওয়ার এবং বাকি অংশ 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেলে, তাহলে সমস্ত যাত্রাপথে ওই ব্যক্তির গড় গতিবেগ কত? সমস্ত যাত্রাপথে। তাহলে এই যে অংশ দিয়ে যখন পরপর দেখো টোটাল দূরত্ব এখানে যাচ্ছে, আমরা গড় বেগ মানে দেখো নর্মাল ভাবে জানি অনেকেই, গড় বেগ ইকুয়াল টু কত? মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময়। ওকে, এটা আমরা জানি। তাহলে টোটাল যদি আমি এক অংশ ধরে করি, তখন কিন্তু আমাদের সময় বেশি লাগবে। যে প্রথমে দেখো এর 1/3, 3 ভাগের 1 ভাগ গেছে, তারপরে কত গেছে? 1/4 মানে কত? 1/4 গেছে। এই যে বাকি যে পার্টটা রয়েছে, সেটা আবার কত বেগ নিয়ে গেছে? সেটা আবার দেখো 50 বেগ নিয়ে গেছে। ওকে, 50 কিমি পার আওয়ার। আর প্রথমে গেছিল কত বেগ নিয়ে? 25 কিমি পার আওয়ার। তারপরে কত নিয়ে গেছে? 30 কিমি পার আওয়ার। এরকম ভিন্ন ভিন্ন বেগ নিয়ে গেলে তবেই তো আমাদের গড় মানটা আসে। তাহলে এবার দেখো, যদি আমরা এই অংশের রেসপেক্টে ক্যালকুলেশন করি, তাহলে এই অঙ্ক কিন্তু অনেক বড় হবে। তাহলে আমরা কি করব? আমরা করব এই যে দুটো অংশ দেওয়া আছে, এই দুটো অংশের
হর মানে 3 আর 4 এর এলসিএম করবো আমরা। ওকে, তাহলে 3 আর 4 এর এলসিএম করলে লসাগু করলে কত পাই আমরা? লসাগু করলে আমরা 12 পাই, 12 পাই। এই যে 12র গুণিতক হিসেবে আমরা মান ধরবো। এবার দেখো যেহেতু যে বেগগুলো 2 ডিজিট দেওয়া আছে, মানে একে যদি আমরা এই 12 দূরত্ব না ধরে যদি আমরা 120 ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনে আরো সুবিধা হবে। তাহলে আমরা মোট দূরত্ব কত ধরবো? মোট দূরত্ব 120। ওকে, মোট দূরত্ব কত? 120 ধরলাম, 120। তাহলে এখানে দেখো 3টে পার্ট হয়ে গেল। 3টে পার্ট কত? যে 1/3 অংশ, তাহলে 120 এর 1/3 মানে কত? 40। 1/4 মানে কত? 30। বাকি থাকে কত? 50। এই 3টে দূরত্ব কিভাবে গেল, কত কত বেগ নিয়ে, সেটা এখানে বলে দেওয়া আছে। তাহলে 40 গেল 25 বেগ নিয়ে, তাহলে এখানে সময় কত লাগবে? এখানে সময় লাগবে দেখো 40 বাই কত? 25। এখানে সময় লাগবে কত? 30 বাই কত? কত বেগ নিয়ে? 30 বেগ নিয়ে যাচ্ছে। আর এখানে 50 বাই কত? 50 বেগ নিয়ে যাচ্ছে। এখানে দেখো আমরা এই টোটাল সময় পেয়ে গেলাম। ওকে, যদিও তোমরা এক লাইনেই করবে, আমি তোমাদের বোঝানোর জন্য আলাদা করে দিয়েছি। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি 1, এখান থেকে পাচ্ছি 1, আর এখানে পাচ্ছি কত? 5, আর এখানে কত? 8। তাহলে আলটিমেটলি পেলাম 8/5 প্লাস 1 যোগ 1 কত? 2। তাহলে মোট সময় পাচ্ছি আমরা কত? 5 দুগুণে 10, 18 বাই কত পাচ্ছি? 5 পাচ্ছি। ওকে, তাহলে আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে গড় বেগ। তাহলে গড় বেগ মানে কি? আমাদের জানি মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব আমরা 120 ধরেছিলাম, তার রেসপেক্টে মোট সময় যেটা কত? 18/5। তাহলে 18 বাই কত? 5। তাহলে এই 5 কেটে কোথায় চলে যাবে? উপরে চলে গেল, যেহেতু নিচে ফ্র্যাকশন রয়েছে। 6 দিয়ে কাটাকাটি করো, 6 দিয়ে কাটলে এটা পাচ্ছি কত আমরা? 2 পাচ্ছি। দেখো কত? 2 পাচ্ছি। আর এটা 6 দিয়ে কাটলে কত হয়? 10। 18 দিয়ে একবারে কাটতে পারতাম আমরা। এখানে কত হচ্ছে দেখো, 6 দিয়ে 3 হতো, সরি ভুল বললাম, এটা না 3। ওকে, 3 6 18। তাহলে 50 বাই কত পাচ্ছি? 50/3 পাচ্ছি, মানে 16/2/3 হচ্ছে দেখো কিলোমিটার পার আওয়ার হচ্ছে। ওকে, যখন তোমরা বুঝবে তোমরা কিন্তু একই লাইনে কিভাবে করবে? একই লাইনে করবে 120 ভাগ 120 ভাগ, তখন এই 120 রেসপেক্টে 3 ভাগের 1 ভাগ মানে কত? 40 বাই কত করবে? 40/25 করবে। 4 ভাগের 1 ভাগ মানে কত? 30 বাই বেগ 30। আর বাকি থাকে 50 বাই বেগ 50। তোমরা কিন্তু পরীক্ষার সময় এইটুকু ক্যালকুলেশন করবে, এক্সাম টাইমে কোনটুকু করবে? এইটুকু করবে। ওকে, কিন্তু তার জন্য এই কনসেপ্টটা থাকা কিন্তু তোমার দরকার। এইটুকু ক্যালকুলেশন করলেই তোমার উত্তর কিন্তু হয়ে গেল। চলো 19 দাগের অঙ্ক দেখি আমি। দেখো 19 দাগে আরেকটা গড়ের অঙ্ক রয়েছে। গড়ের অঙ্ক কি দেওয়া আছে? এ বি সি এর গড় ওজন কত? 84 কেজি। মানে এ বি আর সি, এ বি আর সি, ঠিক আছে, গড়ে কত? 84 কেজি রয়েছে। দেখো 84। যদি ডি ওই গ্রুপে যুক্ত হয়, মানে এদের সঙ্গে আবার ডি যুক্ত হচ্ছে, মানে এ বি সি ডি। ওকে, এবার 4 জন হয়ে গেল, তখন গড় কত হচ্ছে? 80 হচ্ছে। দেখো তাহলে যখন ডি যুক্ত হচ্ছে, তাহলে গড় কত করে কমছে? গড় কমছে 4 করে, মানে -4 করে গড় কমছে। কত জনের কমলো বলো তো? এই 3 জনের গড় কমলো, এই 3 জনের, মানে 3। ওকে, 3 কমলে কত? -12 হচ্ছে। তাহলে এই যে ডি থাকা অবস্থায় গড় কত? 80। তাহলে 80 থেকে যদি আমরা -12 করে দিই, তাহলে আমরা কত পেয়ে যাবো? 68 পাবো আমরা। কি? ডি এর ওজন পেয়ে যাব। এটা পেয়ে যাবো কত? ডি এর ওজন। ওকে, ডি এর ওজন পেয়ে গেলাম আমরা কত? 68 পেয়ে গেলাম। এরপরে কি বলছে? যদি অন্য আরো একজন ব্যক্তি ই, যার ওজন ডি এর চেয়ে 3 কেজি বেশি, দেখো ই এরটা বলে দেওয়া আছে, তাহলে ই এর ওজন কত হবে? 3 কেজি বেশি মানে 68 যোগ 3 মানে কত? 71 কেজি। ওকে, তাহলে 71 কেজি কার? ই এর। যদি এ কে পরিবর্তন করে যুক্ত হয়, মানে আলটিমেট কথা হচ্ছে দেখো, এ বি সি ডি এদের গড় হচ্ছে কত? 80। তারপর বি সি ডি আর ই, মানে ই যুক্ত হলো, তখন গড় কত হচ্ছে? 79 হচ্ছে, মানে 1 কমে যাচ্ছে। তাহলে এর থেকে আমরা বলতে পারি এ আউট হয়ে যাচ্ছে এখান থেকে, একে রিপ্লেস করে ই যুক্ত হলো এখানে, তার জন্য গড় কমে যাচ্ছে, মানে এর থেকে আমরা ই কতটুকু ছোট সেটা পেয়ে যাব আমরা। কত করে? -1 ইন্টু কত? 4 জন, দেখো এখানেও 4 জন, এখানেও 4 জন, ইন্টু কত? 4, মানে কত? -4। তাহলে এর থেকে আমরা বলতে পারি যে এ গ্রেটার দেন ই, এবং ডিফারেন্স কত? 4 বছরের এ বড়। ওকে, 4 বছরের থেকে বড়। তাহলে আমরা ই এরটা অলরেডি জানি কত?
ইটা জানি 71, আর এখানে ডিফারেন্স কত, ডিফারেন্স 4, ডিফারেন্স কত 4, তাহলে আমরা এর থেকে বলতে পারি যে এর ওজন কত হবে 71 প্লাস 4 ইকুয়াল টু কত 75 কেজি। ওকে, খুব ভালো অঙ্ক, দেখো ভালো কনসেপ্ট রয়েছে। তাহলে অপশন দেখো সি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে। ওকে, অপশন সি হবে সঠিক উত্তর। চলো পরের অঙ্ক দেখি আমরা। 20 দাগ কি বলছে, 20 দাগে বলছে কোন একটি স্কুলের 10 জন ছাত্রের গড় বয়স কত 15 বছর। যে কোনো একটি স্কুলের 10 জন ছাত্রের গড় বয়স কত 15 বছর, যদি তাদের সঙ্গে আরো 5 জন ছাত্র যুক্ত হয় তাহলে গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়। তাহলে নতুন ছাত্রদের গড় বয়স কত হবে। যে কোনো স্কুলে 10 জন ছাত্রের গড় বয়স কত 15 বলে দিয়েছে, তাহলে আমরা 10 জনের গড় বয়স কত বললাম 15। ওকে, তাহলে কি হলো, যদি তাদের সঙ্গে আরো 5 জন যুক্ত হয়, মানে এবার 10 যোগ কত 5 মানে 15 জন হয়ে গেল, তাদের গড় বয়স এখন 1 বেড়ে কত হলো 16 হয়ে গেল। দেখো 1 বছর বৃদ্ধি পায় বলে দিয়েছে, 1 বৃদ্ধি, তাহলে 1 বেড়ে কত হলো 16 হলো। তাহলে নতুন ছাত্রদের গড় বয়স কত হবে, নতুনদের গড় বয়স দিয়েছে। দেখো নতুনরা যে 5 জন এলো তারা থাকা অবস্থায় গড় কত 16, তাহলে গড় বেড়েছে কত, গড় বেড়েছে দেখো +1 করে বেড়েছে। কতজনের বাড়িয়েছে, এই 10 জনকে বাড়িয়েছে টোটাল, তাহলে ইনটু কত 10। কারা আবার, যেহেতু আমাদের গড় উত্তর চেয়েছে তাহলে বাকি 5 জনে বাড়িয়েছে, এই জন্য গড় বের করতে গেলে ওই 5 দিয়ে, মানে বাকি 5 জনের যে মান, যে গড় যে বয়স, সেই বাকি 5 জনের গড় বয়স দিয়ে ওদেরকে বাড়িয়েছে। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হয়, এটা 2 হয়, মানে কত পেলাম আমরা +2। তাহলে এই 16 সঙ্গে +2 করে দাও, কত হচ্ছে 18। ওকে, তাহলে 18 জন হচ্ছে নতুন, যে বাকি যে 5 জন, এই 5 জনের গড় কত হবে, 5 জনের গড় বয়স হবে কত 18 বছর। তাহলে কোথায় রয়েছে দেখো অপশন এ তে রয়েছে। এরকম ইনক্রিজিং ডিক্রিজিং মেথডে যারা আমরা আমার অফলাইন ক্লাস যারা করো তাদের ডিটেলস কনসেপ্ট এই সম্পর্কে দেওয়া হয়, যে কিভাবে আমরা এই মানে প্রসিডিউরটা অ্যাপ্লাই করব যাতে তোমাদের ভুল না হয়। ওকে, এবং খুব কম সময়ে তোমরা এটা করতে পারবে। চলো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকলো। তোমাদের আবারও বলছি, যদি মনে হয় যে আমাদের অফলাইন বা অনলাইন কোচিং এর সঙ্গে তোমরা যোগাযোগ করতে চাও, তাহলে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে 7718178338 নাম্বারে যোগাযোগ করে নেবে। আবাসিক ব্যবস্থা রয়েছে, থাকা খাওয়ার সব ব্যবস্থা রয়েছে, ফিজিক্যাল ট্রেনার রয়েছে। প্রথমে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করিয়ে প্রচুর প্র্যাকটিস সেট, তারপর প্রত্যেক সপ্তাহে 2-3টে করে মক টেস্ট নেওয়া, এবং আমাদের যে সিবিটি ফরম্যাটে যে পরীক্ষাগুলো সিবিটি ফরম্যাটে হয়, একদম টিসিএস যে ফরম্যাট, যে পরীক্ষার ফরম্যাটে, সেই ফরম্যাটেই কিন্তু আমরা রেল বলো, এসএসসি জিডি বলো, সেই ফরম্যাটে কিন্তু আমরা মক নিই। ওকে, তো তার ফলে যদি তোমাদের যে প্রিপারেশন আরো বুস্ট করার জন্য যদি মনে হয় যে না আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে। আর তার সঙ্গে এটুকু বলছি, যারা আসতে মানে দূর থেকে আসা সম্ভব নয়, যে আমাদের যে প্র্যাকটিস সেটগুলো আমি পরপর যেই মানে টপ 20 যে সিরিজ, যেটা এই টপ 20 সিরিজে কিন্তু আমি খুব ভালো ভালো অঙ্ক এরকম তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করব, সেগুলো তোমরা দেখলে কিন্তু পরীক্ষায় খুব হেল্প পাবে, দারুণ বেনিফিট পাবে। ডাইরেক্ট কমনও পেতে পারো, বাট নিয়ম তো অনেক কমন পাবেই। ওকে, তো চলো আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থেকো, গুড নাইট সবাইকে।